আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 এবং সেই সঙ্গে সিলেবাস ও নাম্বার বিভাজন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। প্রথমে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন গল্প কবিতা রয়েছে। সাহিত্য মেলা বই থেকে দাঁড়াও, পল্লী সমাজ, ছন্ন ছাড়া, গাছের কথা, আবার গান কী করে বুঝবো, পাড়াগার দুপোহর ভালোবাসি, নাটোরের কথা, স্বদেশী কথা, গড়াই নদীর তীরে, জেলখানার চিঠি, আদাব, স্বাধীনতা, আদাব, এইগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। এরপর পথের পাঁচালী বই থেকে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ পর্যন্ত থাকবে। নেক্সট ভাষাচর্যা বই থেকে বাক্যের রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, এক পদের একাধিক অর্থের প্রয়োগ, পত্র রচনা, এইগুলো তোমাদের কিন্তু পড়তে হবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। এবং টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে 12টি প্রশ্ন দেওয়া থাকবে, এমসিকিউ প্রশ্ন, এগুলো তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো গদ্য থেকে থাকছে 2টি প্রশ্ন, কবিতা থেকে থাকছে 2টি প্রশ্ন, আর ব্যাকরণ থেকে থাকছে 8টি প্রশ্ন। তারপর 12টা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের উত্তর লিখতে হবে 1 নম্বর মানের প্রশ্ন, এগুলো গদ্য থেকে 4টি, কবিতা থেকে 4টি, আর সহায়ক পাঠ সেখান থেকে 4টি। এরপর 3 নম্বর মানের 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2টি হচ্ছে গদ্য থেকে, 2টি কবিতা থেকে, আর 2টি হচ্ছে সহায়ক পাঠ থেকে। 3 6 18 নম্বর থাকবে টোটাল। আর হচ্ছে দেখো তোমাদের 8 নম্বর থাকবে এই নির্মিতি অধ্যায় থেকে পত্র রচনা, আর হচ্ছে এক পদের একাধিক অর্থের প্রয়োগ, এখান থেকে থাকবে টোটাল 8 নম্বর। ওকে, তো এইরকম প্যাটার্নে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, টোটাল 50 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো চলো একটি কোশ্চেন পেপারের উত্তর আমরা এখানে দেখে নিই। প্রথমে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্য রেখে পুনরায় লিখতে বলা হচ্ছে। 1 × 12 = 12। তো এখানে তোমাদের পরীক্ষায় কিন্তু কোনো অপশান থাকবে না, অর্থাৎ 12টায় প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 12টারই উত্তর তোমাদের লিখতে হবে। আমি এখানে কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের কিন্তু দিয়েছি। এখানে 1 নম্বর দেখে ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে, ডিঙিটি বাঁধা আছে বট গাছে, চালতা গাছে, হিজল গাছে না আম গাছে। তো ডিঙিটি হিজল গাছে বাঁধা আছে। তোমাকে সেই গভীর রাত থেকে, সন্ধ্যা থেকে, সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। উত্তর লিখবে সকাল থেকে। হ্যাঁ বা না প্রশ্নে প্রযুক্ত কী হলো? প্রশ্নবাচক সর্বনাম, প্রশ্নবাচক অব্যয়, প্রশ্নবাচক ক্রিয়া বিশেষণ, বস্তুবাচক বিশেষ্য। তো এখানে উত্তর হবে এটা প্রশ্নবাচক অব্যয়। বাহ কি চমৎকার দৃশ্য! এখানে বাহ হলো আলংকারিক অব্যয়, সংযোজক অব্যয়, আবেগসূচক অব্যয়, বিশেষ্য পদ, এখানে এটা হচ্ছে আবেগসূচক অব্যয়। এরপর আমি এবং সুভাষ কলকাতায় যাব, এই বাক্যে বিশেষ্য পদের সংখ্যা 1 2 3 না 4। তো এখানে বিশেষ্য পদের সংখ্যা হচ্ছে 2। তারপর দেখো এখানে বিশেষ্য পদ কোনগুলো, যে সুভাষ, কলকাতা, এগুলো হচ্ছে বিশেষ্য পদ, যেগুলো দ্বারা, যে শব্দের দ্বারা কোনো নাম বোঝায় সেগুলো বিশেষ্য পদ। তো এখানে 2টি বিশেষ্য পদ রয়েছে। অনজ্ঞাবাচক বাক্য ব্যবহৃত হয় শুধু অতীতকালে, শুধু অতীত ও বর্তমানকালে, শুধু বর্তমান ও ভবিষ্যৎকালে, অতীত বর্তমান ও ভবিষ্যৎ, 3টি কালেই। উত্তর হবে শুধু বর্তমান ও ভবিষ্যৎকালে। তারপর দেখো রমেশ ও রমার কতদিন পরে দেখায়? প্রায় 1 মাস পরে, প্রায় 4 মাস পরে, প্রায় 6 মাস পরে, প্রায় মাসখানেক পরে। উত্তর লিখবে মাসখানেক পরে। দাঁড়াও কবিতাটি একটি কটি দাঁড়াও কবিতাটি কবি কার পাশে দাঁড়াতে বলেছেন? এখানে অপশান রয়েছে মানুষের, বর্ণের, স্তরের না বন্ধুর। উত্তর হবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। আনন্দ দুঃখ প্রকাশ পায় অনজ্ঞাসূচক বাক্যে, বিস্ময়সূচক বাক্যে, প্রশ্নবোধক বাক্যে। তো আনন্দ দুঃখ এগুলো প্রকাশ পায় বিস্ময়সূচক বাক্যে। অষ্টপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল রমার, বেনির, আকবরের না হালদারের? উত্তর হচ্ছে আকবরের। সভয়ে পাটনি কহে, নিম্নরেখ পদটি হলো ক্রিয়া বিশেষণ, সর্বনামের বিশেষণ, বিশেষণের বিশেষণ, বিশেষের বিশেষণ। তো সভয়ে পাটনি কহে, এটা কি হচ্ছে? এটা হচ্ছে ক্রিয়া, এই যে সভয়ে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। রোদে দিয়ে গেছে কি? লঙ্কা, মরিচ, মটরের ডাল, কালি জিরা, আর ধনে, লাল শাড়িখানা। উত্তর হবে লাল শাড়িখানা। সে নিজে যে এত বড় লাঠিয়াল, এ কথা রমা স্বপ্নে কল্পনা করে নাই। সে যে এই সর্বনামগুলি, এখানে দেখো 4টি অপশান দেওয়া আছে, এখানে সঠিক উত্তর অপশান ঘরটা হবে। এটা পুরুষবাচক, সাপেক্ষবাচক, আর হচ্ছে সমীপ্য বোধক। 1-14 নম্বরে আহা কি দেখিলাম বাক্যটি হলো নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, বিস্ময়সূচক বাক্য, অনজ্ঞাবাচক বাক্য। তো আহা কি দেখিলাম এটা হচ্ছে একটি বিস্ময়সূচক বাক্য। আগে তো দেখা করো তারপর ভাবা যাবে। তো অব্যয়টি আলংকারিক, আবেগসূচক, সংযোজক না পদান্বয়ী? তো এই যে এটা হচ্ছে একটি আলংকারিক, ঠিক আছে, আলংকারিক একটি অব্যয়। তারপরের প্রশ্ন হচ্ছে মানুষ শব্দটি কী ধরনের বিশেষ্য? গুণবাচক, বস্তুবাচক, জাতিবাচক, ব্যক্তিবাচক? এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। সে তো হেসেই খুন, এখানে নিম্নরেখ পদটি হলো সংযোজক অব্যয়, আবেগসূচক অব্যয়, আলংকারিক অব্যয়। এটা হচ্ছে আলংকারিক অব্যয়।
তারা গানের গলা অপূর্ব। এখানে গলা শব্দের অর্থ দেহের অংশ, কণ্ঠ না ভালো। এখানে গলা শব্দের অর্থ হচ্ছে কণ্ঠ। ওকে, 2 নম্বর থেকে অনধিক 20টি শব্দে উত্তর লিখতে হবে, যে কোনো 12টি। 1 × 12 = 12। না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে। কি কাটার কথা বলা হয়েছে? এখানে দেখো, এখানে জলার বাঁধ কাটার কথা বলা হয়েছে। ছেনু মাসিরা কোথা থেকে এসেছেন? তো ছেনু মাসিরা উত্তরপাড়া থেকে এসেছেন। ডাম্বল স্কুলে ভর্তি হতে পারেনি কেন? ডাম্বলের বাবা অত্যন্ত কৃপণ, পড়ার খরচ বাবদ মাসে 7 টাকা মাইনে দিতে হবে বলে ডাম্বল স্কুলে ভর্তি হতে পারেনি। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দেখে, দাঁড়াও কবিতায় কবি কাকে বা কাদেরকে দাঁড়াতে বলেছেন? তো দাঁড়াও কবিতায় কবি মানুষকে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। স্বপ্নে যে বেদনা আছে, বেদনার একটি চিত্র উল্লেখ করো। জলসিঁড়ি নদীতে বুনো চালতা গাছের নুয়ে পড়া যেন একটা বিষণ্ণতা এবং বেদনা বোধ লক্ষ্য করা যায়। 6 নম্বর হচ্ছে, শাখাগুলো নুয়ে আছে, কোথায় নুয়ে আছেন? তো জলসিঁড়িটির পাশে বুনো চালতা গাছের শাখাগুলো বহুদিন নুয়ে আছেন। তারপরের প্রশ্ন হচ্ছে, অপু বিস্ময়ের সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল। এ প্রসঙ্গে অপু কি বলল? অপু বলল, রেলের রাস্তা সে যে অনেক দূর, সেখানে কি করে যাবি? কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারে নাই। অপু তার বাবাকে কি বুঝিয়ে উঠতে পারেনি? অপু তার বাবাকে বোঝাতে পারেনি কেবল ঘন্টা 4-5 রেল রাস্তার ধারে চুপ করে বসে থাকলে রেলগাড়ি দেখা যেত। এরপর হচ্ছে, মাতা পুত্রের এরূপ অভিমানের পালায় দুর্গাকেই মধ্যস্থ হইতে হয়। মাতা পুত্র বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মাতা পুত্র বলতে অপু ও তার মা সর্বজয়াকে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? বীজের উপরে থাকা কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বুকুর মার কি কেনা ছিল? তো বুকুর বাবা অফিস থেকে ফিরলে সিনেমায় যাবে বলে বুকুর মায়ের সিনেমার টিকিট কেনা ছিল। এরপর হচ্ছে দেখো 2-12 নম্বর, ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে? তো ডিঙিটি হিজল গাছে বাঁধা রয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের ছন্নছাড়া কবিতার 2 শব্দের 3টি চরণের নাম লেখুন। তো সেচহীন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ। ঠিক আছে, ছন্নছাড়া কবিতায় 2 শব্দের 3টি করে চরণের নাম লিখতে বলা হয়েছে। তো আমরা এখানে লিখলাম, দেখো, সেচহীন ক্ষেত, মণিহীন চোখ আর চোখহীন মুখ। তারপর, কিন্তু সে চুপ করিয়া আছে। কে চুপ করিয়া আছে? একজন ভীষণ আকৃতি প্রৌঢ় মুসলমান। এখানে হচ্ছে কে? আকবরের কথা বলা হচ্ছে এটা। ঠিক আছে। এরপর, ঘরে ঘরে জ্বলে যায়। কি জ্বলে? তো ঘরে ঘরে স্বপ্নের মৃদু মোম জ্বলে যায়। নেক্সট, নীল পূজার দিন বিকালে সন্ন্যাসীরা কি করে? নীল পূজার দিন বিকালে সন্ন্যাসীরা একটা ছোট খেজুর গাছে কাঁটা ভাঙে। পরের প্রশ্ন, দোষ দেওয়া যায় তাকে? কাকে দোষ দেওয়া যায় না? বুকুর মাকে দোষ দেওয়া যায় না। একটু হাসিয়া যেন কতকটা সম্ভ্রমের সুরে বলিল। কে কি বলিল? বিনি দুর্গাকে বলেছিল, কি হচ্ছে দুর্গা দিদি? এরপর, নিঃশ্বাস কেমন করে বয়ে যায়? নিঃশ্বাস বুক চাপা কান্নায় উত্তাল ও অস্থিরভাবে বয়ে গেছে। তারপর হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন? তো হরিহর লক্ষণ মহাজনের বাড়ি গিয়েছিলেন। এই কড়ি খেলবি? কে কাকে বলেছিল এটা? অপু বঙ্কাকে এই কথাটা বলেছিলেন। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর থেকে অনধিক 60 শব্দ উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। 3-4-12 নম্বর দেওয়া আছে। প্রথম 3 রাখে, ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো কেন? তো বুকু তার মাকে যখন তার মাসিদের আসার খবর জানিয়েছিল, তখন তিনি বিরক্ত হয়েছিলেন এবং বুকুর সামনেই বলেছিলেন যে অসময়ে অতিথি আসা তার একেবারে ভালো লাগে না। অথচ পরে এই মাসিদের সামনে নিজের মনোভাব সম্পূর্ণ বদলে সামাজিক ভদ্রতা দেখিয়ে তাদের আশায় খুব আনন্দ পেয়েছেন তা বলেছিলেন। বুকু এতে আশ্চর্য হয়ে অতিথিদের সামনে মায়ের বিরক্ত প্রকাশের কথা জানিয়ে দিয়েছিলেন। অতিথিদের সামনে ছেলের এই কথায় অপদস্থ হয়ে বুকুর মায়ের মাথায় যেন বজ্রাঘাত হয়েছে বলে মনে হয়েছিল। পরের প্রশ্ন 3-এর 2 নম্বর দাগে, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি কাকে কার পাশে কেন দাঁড়াতে বলেছেন? কবি কাকে মানুষের পাশে অথবা কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়? দেখো, যে প্রকৃত মানুষ, যার হৃদয় অন্যের জন্য কেঁদে ওঠে, অন্যের সুখে যে সুখী হয়, সেই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষকে কবি অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। মানুষকে ঠকাবার জন্য ফাঁদ পাচ্ছে। ফাঁদে পড়া অসহায় মানুষ কাউকে বিশ্বাস করতে পারছে না, অর্থাৎ সে নিরাপত্তাহীনতায় ভুগছে ও একলা হয়ে পড়েছে। তাই কবি বিবেকবান, মনসত্ব বোধ সম্পন্ন মানুষকে এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে বলেছেন।
3 নম্বর, পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতাটিতে কবি পাড়াগার দুপোহরকে ভালোবাসার কি কারণ দেখিয়েছেন? তো কবি জসিমউদ্দিন বাংলার প্রকৃতির সঙ্গে এক নিবিড় টান খুঁজে পান। পাড়াগাঁয়ের দ্বীপপ্রহরটি কবির অত্যন্ত প্রিয়, তার কারণ পাড়াগাঁয়ের দ্বীপপ্রহরে কবি যেন তার মনের গল্প কাহিনীর সন্ধান পান। এই নির্জন দুপুরে কবি যেন প্রান্তরের কাছে তার হৃদয়ের কথা শুনতে পান, স্বপ্নের সন্ধান পান, তাই দ্বীপপ্রহরটিকে কবি ভালোবাসেন। 4 নম্বর, প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না। বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি আলোচনা করো। তো বীজ থেকে গাছ জন্মাতে অনুকূল পরিবেশ প্রয়োজন। যদি বীজ কঠিন পাথরের উপর পড়ে তাহলে সেখান থেকে তার অঙ্কুর বের হতে পারে না, কারণ অঙ্কুর বের হতে উত্তাপ, জল ও মাটির সংস্পর্শ চাই। অতিরিক্ত ঠান্ডা পরিবেশে বীজ অঙ্কুরিত হতে পারে না। অপরদিকে জল শোষণ করে বীজ ফুলে উঠলে তবে বীজের অঙ্কুরোদ্গম হয়, আর মাটিতে প্রবেশ না করলে অঙ্কুরিত বীজ থেকে চারা গাছ জন্মায় না আর কি। ওকে, তারপরের প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখো। পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে হাওয়া থাকে না, সব জল, সব তীর হয়ে সর্বত্র হাওয়া ঘুরে বেড়ায়। পাহাড়, বন্দর, নগর, ঘন ভিড়, অরণ্য, তেপান্তরের মতো শূন্য প্রান্তরে হাওয়ারা ঘুরে বেড়ায়। এমনকি পার্কের বেঞ্চিতে চিমনির নিঃসনে, কাননের ক্রন্দনেও তাদের অস্তিত্ব অনুভব করা যায়। নেক্সট হচ্ছে, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। ডাহুক মেয়ে কারা, তারা কাদের নিয়ে আসে, তারা কিভাবে কথা বলে? কবিতায় ডাহুক মেয়ে হলো পল্লী প্রকৃতির এঁদো ডোবায় থাকা এক ধরনের জলচর মেয়ে পক্ষী। তাদের ছানা বা বাচ্চারা এঁদো ডোবাতে থাকে। সেই সব ডাহুক বা জলচর পাখিরা যেন নিজেদের বাচ্চাদের নিয়ে বেড়াতে আসে। ডাহুকরা গান গেয়ে গিয়ে কথা বলে, অর্থাৎ তাদের মিষ্টি ডাক দিয়ে যেন মনের ভাব বোঝায়। 7 নম্বর, বুকু অবাক হয়ে ফেলফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে ছিল কেন? তো বুকুর মা নির্মলা তার মাসিদের আগমনের সংবাদ পেয়ে নিচে নেমে এসে তাদের অভ্যর্থনা শুরু করেছিল। মা বলেছিলেন যে মাসিরা বেড়াতে আসায় তিনি খুব খুশি হয়েছেন। আরও বলেছিলেন যে তার তো মনে হয়েছিল মাসিরা বুঝি তাকে ভুলে গেছেন, অথচ একটু আগে তিনি বিরক্ত হয়ে মন্তব্য করেছিলেন অসময়ে লোক আসা তার ভালো লাগে না, অথচ মা তার মাসিদের দেখে বলেছেন ভালো লাগছে। অল্প সময়ের মধ্যেই মায়ের মুখে এই দুরকম কথা শুনে বুকু অবাক হয়ে মায়ের মুখের দিকে ফেলফেলিয়ে তাকিয়েছিল। পরেরটা হচ্ছে, কুটির খানিরের লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। এখানে কুটিরটিকে লতাপাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কী বুঝিয়েছেন? কবি জসিমউদ্দিন গড়াই নদীর তীরে থাকা একখানি কুটিরের কথা বলেছেন। পল্লীগ্রামের কুটির কখনো কেবলমাত্র একটা ঘর এমন নয়, কুটিরের আশেপাশে থাকা গাছপালা, লতাপাতা, ফুল ফলের গাছ, এই সব গাছ সাধারণত কুটিরে বসবাসকারী মানুষরাই রোপণ করে। কুটিরে যেন তাদের মায়া ছড়িয়ে থাকে। আসলে লতা পাতা ফুল ফলে কুটিরটিকে এমনভাবে ঘিরে রয়েছে তা দেখে মনে হয়েছে প্রকৃতি যেন পরম স্নেহের বন্ধনে বেঁধে কুটিরটিকে রক্ষা করে চলেছেন। একথা বোঝাতেই কবি কুটিরটিকে লতা পাতা ফুলের মায়ায় ঘেরা বলেছেন। 4 নম্বর থেকে 50-60টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 দুগুণে 6 নম্বর এখানে দেওয়া আছে। প্রথমে 1 নম্বর থেকে, আমি মরবার সময় বইখানা তোমায় দিয়ে যাব দাদু। কে কাকে একথা বলেছিলেন? কোন বইখানি দিয়ে যাওয়ার কথা ছিল? দেখো, অপকে এ কথাটি বলেছিলেন গ্রামের বয়স্ক ব্যক্তি নরোত্তম দাস বাবাজি। তারপরে প্রেমভক্তি চন্দ্রিকা বইখানা অপুকে দিয়ে যাওয়ার কথা তিনি বলেছিলেন। দুর্গা অপুর খেলাধুলার সরঞ্জাম বলতে কি ছিল লেখো। তো দুর্গার খেলার সরঞ্জাম ছিল কয়েকটি কড়ি, নাটাফল, আমের গুটি। অপুর খেলার সরঞ্জাম ছিল একটি রং ওঠা কাঠের ঘোড়া, একটি টোল খাওয়া টিনের ভেপু বাঁশি, গোটা কয়েক কড়ি, 2 পয়সা দামের একটি পিস্তল ইত্যাদি। পরের প্রশ্ন, অপু দুর্গার চড়ুই ভাতি আয়োজন সম্পর্কে লেখন। তো নীলমণি রায় এর বাড়ির জঙ্গলে অপু দুর্গা চড়ুই ভাতির আয়োজন করেন। দুর্গা নিজের হাতে জঙ্গল সাফ করে অপু জ্বালানির জন্য শুকনো লতাপাতা কুড়িয়ে আনেন। সর্বজয়াকে না জানিয়ে তারা ভাড়ার থেকে চাল তেল নিয়ে আসে। তারপর ছোট ছোট মাটির হাঁড়িতে ভাত চাপানো হয়। অপুর ডাকে বিনিও তাদের সঙ্গে যোগ দেয় এবং সে কাঠ আর জল নিয়ে আসে। রান্নার দায়িত্ব নেয় অপু। চড়ুই ভাতিতে সেদিন তারা
কলা পাতায় ভাত, মেটে আলু সিদ্ধ ও বেগুন ভাজা খায়। 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর। 5 একে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে কোনো বাংলা দৈনিক সম্পাদকের কাছে একটি পত্র লিখতে হবে এখানে, ঠিক আছে। তো পত্রটা কীভাবে লিখবে দেখো, সম্পাদক সমী বিশু, এই সময় ডায়মন্ড হারবার প্রেস্টিজ, অর্থাৎ এখানে আমরা সম্পাদক সমী বিশু লিখলাম। তারপর যে কোনো একটি পত্রিকার নাম লিখতে হবে এখানে, যেমন আমরা এখানে এই সময় লিখলাম, আনন্দবাজার লেখা যেতে পারে, ঠিক আছে, বর্তমান, ঠিক আছে, প্রতিদিন, যে সমস্ত বিভিন্ন পত্রিকা আছে, যে পত্রিকায় আমরা এই চিঠিটা লিখবো আর কি, সেই পত্রিকার নামটা এখানে লিখতে হবে এবং সেই পত্রিকার ঠিকানা লিখতে হবে, ঠিক আছে। এখানে এই যে এই সময় এই পত্রিকার ঠিকানা কি, ডায়মন্ড প্রেস্টিজ 41/A 10ম তল, ঠিক আছে, কলকাতা 7000122, এটা হচ্ছে এই সময় পত্রিকার এটার ঠিকানা, ঠিক আছে। তারপরে দেখো এখানে ডেটটা লিখবে, যেদিনকে আমরা লিখছি সেদিনকার ডেটটা এখানে দেবে। তারপর হচ্ছে বিষয় হচ্ছে হাসপাতালের সামনে শব্দ দূষণ বন্ধ হোক, এটা হচ্ছে বিষয়। এটা লেখার পর আমরা বক্তব্যটা লিখবো। দেখো, সবই নয় নিবেদন, সাম্প্রতিক খবরে প্রকাশ পেয়েছে যে মাত্রাতিরিক্ত দূষণের জেরে মৃত্যুর সংখ্যা আমাদের দেশেই সবচেয়ে বেশি। এই দূষণ সম্ভবত নিছক বায়ু দূষণ নয়, শব্দ দূষণও নিঃসন্দেহে এই তালিকার প্রথম সারিতেই থাকবে। কারণটা বোঝা আদৌ কঠিন নয়। হাসপাতালের প্রবেশ পথে বড় বড় হরফে ইংরাজি এবং বাংলায় লেখা থাকে, আস্তে শব্দ করুন, অথচ কি আশ্চর্য, ঠিক এই জায়গাটাতেই যেন গাড়ির হর্ন, মাইকের আওয়াজ, পুজোর বাজনা প্রভৃতি সবচেয়ে বেশি। হাসপাতালের ভেতরে ওয়ার্ডে ওয়ার্ডে মুমূর্ষু রোগী আর হৃদরোগী শুয়ে আছেন, জোরে শব্দ তাদের পক্ষে কতটা মারাত্মক তা কারো অজানা নয়, অথচ এই ব্যাপারে সাধারণ মানুষ থেকে প্রশাসন সবাই যেন উদাসীন। তো এইভাবে লেখার পর দেখো, তারপর আরেকটু আমরা লিখছি, দেখো, পুজোর সময় জোরে মাইক বাজানোর বিষয়টা যেন লাগাম ছাড়া হয়ে ওঠে। তখন যদি কখনো প্রশাসন খানিকটা তৎপর হয়, পুজো আয়োজকরা ধর্মীয় স্বাধীনতার দিগির তুলে তাদের ক্ষান্ত করেন, এতটাই অনুভূতিহীন তারা। আমরা কারোকে জীবন দিতে পারি না, কিন্তু স্রেফ তারস্বরে মাইক বাজিয়ে একজন রোগীর জীবন কেড়ে নিতে পারি। বিষয়টা যদি আমরা সবাই এই দৃষ্টিকোণ থেকে ভাবি, তাহলেই বোঝা যাবে আমরা আমাদের উৎসবকে ঘাতক করে তুলছি। এই সংযম ঠেকানোর একমাত্র উপায় জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ। এজন্য রাজ্যের পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষ সবাইকে একযোগে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি সবার কাছে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার আবেদন জানাচ্ছি। তো এইভাবে আমরা লিখলাম। আশা করি জনস্বার্থে এই পত্রটি প্রকাশ করে আমাকে বাধিত করবেন। এরপর নমস্কারান্তে নিজের পুরো নামটা লিখবি এবং এখানটা নিজের পুরো ঠিকানা লিখবে বাঁ দিকে, ঠিক আছে। তারপর দেখো 5-2 তোমার অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি লিখতে হবে। এটাও একই চিঠি একইভাবে আমাদের লিখতে হবে, কিন্তু এর টপিকটা আলাদা রয়েছে। কী রয়েছে এখানে, পানীয় জলের অভাব রয়েছে আমাদের এলাকায়, সেটা জানিয়ে হচ্ছে এখানে একটা কী করে কর্তৃপক্ষ এর দৃষ্টি আকর্ষণ করিয়ে একটি বহুল সংবাদপত্রের সম্পাদককেই আমাদের চিঠিটা লিখতে হবে। তো দেখো এখানে আমরা লিখলাম সম্পাদক সমী পেশু। এরপর এখানে আমরা দৈনিক সংবাদপত্র, আগেরটা এই সময় সংবাদপত্র লিখেছিলাম, এবার আমি লিখছি দৈনিক সংবাদপত্র। যে কোনো একটি সংবাদপত্র আমাদের নাম লিখতে হবে, যেটাতে লিখবো আর কি, এবং সেটা এখানে অ্যাড্রেসটা লিখতে হবে। 6 প্রফুল্ল সেন স্ট্রিট, কলকাতা 7000001। তারপর বিষয় হচ্ছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে পত্র। এখানে নিচে একটা ডেট তোমরা দিয়ে দেবে। মহাশয় লেখার পর আমি উত্তর 24 পরগনা জেলার টাকি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের একজন অধিবাসী। এখানে তোমাদের এলাকার নামটা তোমরা লিখবে, ঠিক আছে। আমাদের এই ওয়ার্ডে বাসিন্দার সংখ্যা প্রায় 3000। এই অবস্থায় আপনার সংবাদপত্রের সূত্রে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে আমাদের দুরবস্থার কথা তুলে ধরতে চাই। আমাদের অঞ্চলে খারাপ হয়ে যাওয়া টিউবওয়েলটির মেরামতি ছাড়াও নতুন কয়েকটি টিউবওয়েল বসানো প্রয়োজন, কারণ আমাদের গ্রামে বিশুদ্ধ জল পাওয়ার কোনো সুবন্দোবস্ত নেই। তাই যাতে গ্রামবাসীরা বিশুদ্ধ পানীয় জল পেতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এছাড়া মজে যাওয়া জলাশয়গুলির সংস্কার করাও আশু দরকার। তাই আপনার সংবাদপত্রের মতো একটি প্রথম সারির সংবাদপত্রে যদি আমার এই পত্র যথাযথ গুরুত্ব সহকারে মুদ্রিত হয়, তবে আশা করি আমাদের সমস্যার সমাধান হবে। ধন্যবাদান্তে এখানে নিজের পুরো নামটা লিখবে এবং বাঁদিকে নিজের পুরো ঠিকানাটা এবং ডেট লিখবে, ঠিক আছে। তারপরে দেখো 5-3 নম্বর, তোমার
পাড়ার রাস্তায় বর্ষাকালে জল জমে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্র সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। ঠিক আছে, 3টি পত্র তোমাদের দিলাম, 3টি পত্র কিন্তু ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে। দেখো এখানে এটা কীভাবে লিখবে, সম্পাদক সমীবেশু এই সময়, এই পত্রিকায় আমরা লিখছি, এবং এই সময় এই পত্রিকার মানে অ্যাড্রেসটা লিখতে হবে ডায়মন্ড প্রেস্টিজ 41/A 10ম তল কলকাতা 700017। তারপর এখানে লেটার মানে ডেটটা লিখবে, যেদিনকে লিখবে সেদিনকার ডেটটা এখানে দেবে। দেখো বিষয়টা কি না, বর্ষাকালে রাস্তায় জমে থাকা জল নিকাশির ব্যবস্থা করা হোক, এটা হচ্ছে বিষয়। সবিনয় নিবেদন লেখার পর আমি নদিয়া জেলার নাগাছিপাড়া গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দা, এখানে নিজের এলাকার নামটা তোমরা লিখবে। ঠিক আছে, বর্ষার শুরুতেই নাকাল অবস্থা আমাদের গ্রামের। তারপর দেখো কয়েকদিনের বৃষ্টিতে সারা গ্রামের রাস্তা জলমগ্ন হয়ে পড়ে, প্রাথমিক স্কুলের সামনে 1 হাঁটু জল জমে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় গ্রামের মানুষের যাতায়াতের ভীষণ অসুবিধা হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে এ ব্যাপারে কোনো রকম সুব্যবস্থা করা হয়নি, তাই আপনার সংবাদপত্রের মতো একটি প্রথম সারির সংবাদপত্র যদি আমার এই পত্র যথাযথ গুরুত্ব সহকারে মুদ্রিত হয়, তবে আশা করি আমাদের সমস্যার সমাধান হবে। নমস্কারান্তে নিজের পুরো নামটা এখানে লিখবে এবং বাঁদিকে নিজের পুরো ঠিকানা লিখবে। ঠিক আছে, নেক্সট দেখো 6 নম্বর থেকে মাথা শব্দটিকে পৃথক পৃথক অর্থে ব্যবহার করে 4টি বাক্য রচনা করতে বলা হয়েছে। 4 × 1 = 1 × 4 = 1 এখানে হবে। তো 1 নম্বর দেখো অমলের অঙ্কে বেশ মাথা আছে, এটা দেখো মেধা। এখানে এই যে মাথা শব্দের অর্থ কি, এখানে এই যে মাথা, এই মাথা শব্দের অর্থ হচ্ছে মেধা, অর্থাৎ সে ব্রিলিয়ান্ট আর কি। ঠিক আছে, এখানে এরকম একটা লিখলাম। তারপর দেখো 2 নম্বর হচ্ছে অরুণবাবু আমাদের গ্রামের মাথা। এখানে মাথা শব্দের অর্থ কি, এখানে মাথা শব্দের হচ্ছে গ্রামের প্রধান বা গ্রামের মোড়ল আর কি। এরপর 3 নম্বর হচ্ছে আপনার আদেশ আমি মাথায় পেতে নিলাম। এখানে মাথা বলতে সিধ ধার্য করা, কাউকে কোনো কথা মেনে নেওয়া। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে লোকটির মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। এখানে মাথা কথার অর্থ হচ্ছে আশ্রয়। ঠিক আছে, যেখানে আমরা থাকি। অথবা সোজা শব্দটিকে পৃথক পৃথক অর্থ প্রয়োগ করে 4টি বাক্য লিখতে হবে। তো সোজা দেখো আমরা লিখছি আমার দাদু সোজা কথা বলতে ভালোবাসেন। তো এখানে সোজা বলতে কি স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। ঠিক আছে, 2 নম্বর সোজা পথে না চললে সুখী হওয়া যায় না। এখানে সোজা বলতে কি ন্যায়, অর্থাৎ ন্যায় পথে চললেই সুখী হওয়া যায়। 3 নম্বর আমাদের বাড়ি থেকে স্কুল একেবারে সোজা রাস্তা। এখানে সোজা বলতে কি সরল, মানে একদম পুরো সোজা আর কি। ঠিক আছে, ডাইরেক্ট এরকম। 4 নম্বর 7ম শ্রেণীর অঙ্কগুলো ভীষণ সোজা লাগে। এখানে সোজা বলতে কি সহজ। ঠিক আছে, এটা ইজি বলা হয়। তো এই প্রশ্ন এবং উত্তরের যে PDF ফাইল সেগুলো আমাদের অ্যাপের মধ্যে রয়েছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলেও তোমরা অ্যাপটিকে কিন্তু পেয়ে যাবে। সেখান থেকে অ্যাপটিকে তোমরা প্রথমে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করবে। তারপর রেজিস্টার করার জন্য নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে। সিটি নিজের এলাকার নাম লিখবে এবং পাসওয়ার্ড দেবে নিজের মতো তৈরি করে, যেটা তুমি মনে রাখতে পারবে। তারপর রেজিস্টার করে নেবে। রেজিস্টার করার পর এই সেম ফোন নাম্বার এবং সেম পাসওয়ার্ড দিয়ে পরের বার লগ ইন করে অ্যাপটিকে তোমরা ওপেন করবে। ওপেন করার পর তোমরা গুগল প্লে স্টোর গিয়ে অ্যাপটিতে একবার অবশ্যই 5 স্টার রেটিং দিয়ে পোস্ট করে দেবে। ঠিক আছে, এবং অ্যাপটি ওপেন করার পর আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে তোমরা অ্যাপটিকে ব্যবহার করবে। অ্যাপটিকে ব্যবহার করার জন্য প্রথমে তোমাদের সবার উপরে এই অংশে ক্লিক করে এখানে এই যে 5, 6, 7, 8, 9, 10গুলো রয়েছে তোমাদের এক্ষেত্রে সাদা হয়ে থাকবে। তোমরা কী করবে, এগুলোকে ট্যাপ করে সিলেক্ট করে নিয়ে নিচে যে সেভ চেঞ্জ বাটন রয়েছে সেটাতে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। তাহলে অ্যাপটি খুলে যাবে এবং সমস্ত ক্লাসের কোর্সগুলো দেখা যাবে। এখানে প্রথমে অল কোর্স নামে একটি ট্যাব রয়েছে, এখানে ক্লিক করলে সমস্ত কোর্সগুলো দেখা যাবে যেগুলো এখানে রয়েছে। এখানে ফ্রি ভিডিওস দেখতে পাবে, এই ভিডিও এখানে ক্লিক করলে এখানে ফ্রি কোর্স রয়েছে, এখানে ইবুকস থাকবে, এখানে ডেইলি কুইজ থাকবে এবং এখানে মাই পেইড কোর্সে যে কোর্সটা তুমি এখান থেকে পারচেস করবে সেটা দেখতে পাবে। ঠিক আছে, তো যদি তুমি ক্লাস 8-এর কোর্সটা কিনতে চাও তাহলে কী করবে, এই যে ক্লাস 8-এর বাংলা, ইতিহাস, ভূগোল আর ইংরাজি, বিজ্ঞান এই সমস্ত সাবজেক্টগুলোর অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর এবং মডেল কোশ্চেন পেপার সেট রয়েছে 5টা করে এবং 5টা করে প্র্যাকটিস সেট দেওয়া থাকবে, সম্পূর্ণ উত্তর করে দেওয়া থাকবে মডেল কোশ্চেন পেপার সেটগুলোকে, এবং প্র্যাকটিসগুলো সেটগুলো উত্তর থাকবে না। তো এগুলো তোমরা নিয়ে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারো। তার জন্য তোমাদের এটা পারচেস করতে হবে, বাই নাওতে ক্লিক করে পারচেস করতে পারো। 299 রুপিস এটা জাস্ট প্রাইস রাখা হয়েছে। ঠিক আছে, দামটা। অথবা প্লে লিস্টে ক্লিক করে তোমরা এর ডিটেলসগুলো চেক করে নিতে পারবে। তারপর কন্টেন্টে যদি ক্লিক করো সমস্ত সাবজেক্ট ওয়াইজ এখানে ক্লিক করে দেখো সমস্ত সাবজেক্ট ওয়াইজ এগুলো চলে আসবে। বাংলাতে ক্লিক করলে বাংলার সমস্ত কিছু চলে আসবে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তারপর হচ্ছে ইতিহাসে ক্লিক করলে ইতিহাসেও সমস্তগুলো চলে আসবে। দেখো ইতিহাসে অধ্যায়ভিত্তিক প্রশ্ন তো রয়েছে, প্রথমে 3টি করে সেট দিয়েছিলাম, তারপর আরও 2টি করে সেট আমি অ্যাড করেছি, 5টি সেট দেওয়া হয়েছে টোটাল। ওকে, এইভাবে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে এবং সমস্ত ক্লাসে রয়েছে, যার যে ক্লাসের প্রয়োজন সেগুলো চালিয়ে তোমরা এখান থেকে নিতে পারো, অথবা যে এখানে ফ্রি কোর্স রয়েছে সেগুলো তোমরা এই অ্যাপ থেকে ব্যবহার করতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।